ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, যমুনার বুক ফুলে উঠেছে। বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার জল এবং তা গড়িয়ে পড়তেছে জামালপুর জেলায়। তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। তলিয়ে যাচ্ছে জামালপুর জেলার বিভিন্ন উপজেলা। সবথেকে বেশি তলিয়ে গেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা আর হচ্ছে ইসলামপুর উপজেলা। এই উপজেলাগুলোয় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করতেছে। আমরা দেখেছি সিলেট অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে পাহাড়ি ঢলের কারণে এবং অতিবৃষ্টির কারণে। জামালপুরেও সেই একই কাহিনী ঘটতে চলেছে। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে বন্যা তৈরি হয়েছে। আমরা ঠিক জানি না সিলেট অঞ্চলের মতো জামালপুর অঞ্চলে বন্যাটা কতদিন স্থায়ী হবে। সিলেট অঞ্চলের বন্যা এখনো শেষ হয় নাই। কিছুটা উন্নতির দিকে গিয়েছে বন্যা। তার আগে আবারও বাংলাদেশের আরেকটা জেলায় ব্যাপক পরিমাণে বন্যা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি সিলেট অঞ্চলে বন্যার সময় প্রচুর পরিমাণ রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু জামালপুরে বন্যায় ১ম দিনেই রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানে আজকে শনিবার, আজকে ৯৩ সেন্টিমিটার বিপদসীমা ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আজকে অনেক পরিমাণ রাস্তা নষ্ট হয়ে গেছে দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরের। আমরা জানি না এর মাত্রা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমরা কি কখনো প্রশ্ন করেছি বাংলাদেশে কেন এত বন্যা হয়? কেন সিলেটে বন্যা হলো? কেন জামালপুরে বন্যা হচ্ছে? আমরা তো এটা প্রশ্ন করি নাই কখনো। আমরা কেন করব? এখন হয়তো অনেক বাঙালি করতেছি প্রশ্ন, কিন্তু এই উত্তরটা কারো কাছে কি আছে? আমি এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আপনি একটু বুঝার চেষ্টা করেন। আমাদের ছোট, ছোট মানুষের কথাগুলো না আমরা যতটা এক্সপ্লেইন করে বোঝাই কিন্তু আপনারা তারা বুঝতে চান না। আপনাদেরকে বোঝা উচিত। এই তথ্যগুলো আপনাদের নেওয়া উচিত। ফার্স্টলি হচ্ছে পাহাড় থেকে ভীষণ পরিমাণ ঢল নামে। বাংলাদেশে হঠাৎ করেই অতিবৃষ্টি হয়। বৃষ্টি হয় না, হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়। কিন্তু সবথেকে সমস্যা হচ্ছে বাংলাদেশ যেই পজিশনে আছে এটা হচ্ছে পানি প্রবাহের একটা পজিশন। মানে ভারতের পানি, চীনের পানি, ভুটানের পানি, নেপালের পানি এই সবগুলো পানি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। ভারত অনেক বড় একটা দেশ কিন্তু ভারতের ম্যাক্সিমাম পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। মানে সমুদ্রে যায়। আপনি দেখেন ভারত কিন্তু সমুদ্রের সাথে অনেক বড় সীমা কিন্তু সমুদ্রে ভারতের খুব কম নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে। ওইগুলো বাংলাদেশের উপর দিয়ে এসে সমুদ্রে মিলিত হয়েছে। তার মানে পয়েন্ট 1 বাংলাদেশ বাংলাদেশের উপর দিয়ে বিভিন্ন দেশের পানি সমুদ্রে যায়। কিন্তু বিভিন্ন দেশ থেকে যে পলি আসে ভারত এবং চায়না, ভুটান, নেপাল থেকে যে পলি আসে বাংলাদেশের নদীগুলো একেবারে ভরাট হয়ে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ভারত বাঁধ দিয়ে দিয়েছে নদীর উপরে। যখন গ্রীষ্মকাল আসে তখন নদীতে পলি আসে কিন্তু পলিটা ওইটা যেতে পারে না। বর্ষাকালে থাকলে সবসময় যদি পানির স্রোত থাকতো তাহলে পলি চলে যেত, পলিটা আটকে যেত না। এখন তো গ্রীষ্মকালে হালকা পানি আসে, পলিও আসে কিন্তু পলিটা আটকে যায়। পলি যেতে পারে না পানি নদীতে স্রোত না থাকার কারণে। আপনি যদি রিসেন্টলি জামালপুর অঞ্চলে যান বা আ রংপুর অঞ্চলে যেটা কি গাইবান্ধা অঞ্চল ওইটাতে যান তাহলে আপনি দেখতে পারবেন, কুড়িগ্রাম অঞ্চলে গেলেও দেখতে পারবেন যে ব্রহ্মপুত্র আর যমুনা এত পরিমাণে সংকুচিত হয়ে আসছে চর জাগতে যে নদীতে পানি প্রবাহের জায়গা নেই বললেই চলে এবং নদীর বুকগুলো উঁচু হয়ে গেছে। এইভাবে মনে করেন এটা নদী এরকম হয়ে গেছে, এরকম ঢালু হয়ে গেছে, মাঝখানে চর জেগে উঠেছে, এখানে পানি প্রবাহের মতো তেমন কোনো জায়গা নেই। প্রথম হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হঠাৎ করেই, দ্বিতীয়ত হচ্ছে পাহাড় থেকে ঢল, তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ নদী বিভিন্ন দেশের পানি প্রবাহের একটা রাস্তা। বারবার রিসাইকেল বলে ফেলতেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পানি প্রবাহের রাস্তা কিন্তু বাংলাদেশের যে নদীগুলো এগুলো আস্তে, আস্তে ভারতের বাঁধের কারণে ভরাট হয়ে গেছে। কেন ভারতের বাঁধের কারণে পলি ঠিকই আসতেছে প্রতি বছরই কিন্তু এই যে স্রোত কমে যায় গ্রীষ্মকালে তখন যে পলিগুলো আসে ওইগুলো আটকে যায় নদীতে, ওইগুলো আর যেতে পারে না, চর তৈরি হয়ে যাচ্ছে ব্যাপক পরিমাণে এবং নদীগুলো হয়ে যাচ্ছে সরু। আর আমাদের সরকার সবথেকে ব্যর্থ হচ্ছে আমাদের প্রশাসন, যেইখানে জায়গায় চরমভাবে ব্যর্থ সেটা হচ্ছে আমাদের সরকার এবং প্রশাসন চরমভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের নদী দখল রোধ করতে। আমরা মাঝে মাঝেই দেখতে পাই মানে ব্যাপকভাবে কি জানি কয় এগুলা? এখন ভুলে গেছি বুলডোজার তারপরে বেকু এগুলো নিয়ে নদী
দখলমুক্ত করা হচ্ছে, কিন্তু এটা কয়দিন রাখা হয় দখলমুক্ত, এটা কি কখনো খেয়াল করছেন? আমার উপজেলায় ত্রিশাল থানায় 4টা নদী বয়ে গেছে, একটা নদী শুধু জীবিত আছে আর বাকিগুলো নদী একদম মৃতপ্রায় অবস্থায়। ক্ষীর নদীটা খানিকটা জীবিত আছে, এটাও মৃত মৃত হয়ে যাচ্ছে, এটাকেও মেরে ফেলা হচ্ছে। আর সুতিয়া নদী যেটা ত্রিশালের বুক চিরে গেছে একদম ত্রিশাল শহরের মাঝখান দিয়ে, ওটা তো ডাস্টবিনে পরিণত হয়েছে। আর বানা নদীর কি বলবো, বানা নদীকে মেরে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। আর একটা মাদাহ নদী যেটাকে আমরা মরাগাং বলি, আমাদের এদিকে মরাগাং নামে পরিচিত, কারণ এই নদীতে কোনো প্রকার পানি থাকে না, পানি তো নেই, মাছ টাছ কিছুই নেই, তো এটা মরাগাঙে পরিণত হয়েছে, এটাকে আপনার মরাগাং বলি, নদী বলি না। এগুলো এই 4টা নদী আমাদের জেলা ত্রিশাল থানার উপর দিয়ে, আর এইগুলো মৃত প্রায় অবস্থা, সবগুলোর অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে আছে। নেই কোনো উদ্যোগ এইগুলোকে বাঁচানোর, নেই কোনো সংস্থা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রংপুরে অথচ তিস্তা প্রকল্প, তিস্তা বাঁচাও একটা কমিটি আছে, বাট ত্রিশালের 4টা নদী নদী এগুলো বাঁচাও বলতে কোনো কমিটিই নাই। আর গঠন করবেই কি? গঠন করলে তো মানে নদী বাঁচাতে গেলে জীবন বাঁচানোর দায় হয়ে যাবে। যাই হোক আরকি। আর জামালপুরের বন্যা যদি আপনি রুখতে চান, তাহলে জামালপুর যে ব্রহ্মপুত্র নদীটা আছে, জামালপুরের উপর দিয়ে এসে ময়মনসিংহের উপর দিয়ে গিয়ে তারপর কিশোরগঞ্জের উপর দিয়ে এটা মেঘনার সাথে মিলিত হয়েছে, বুড়িগঙ্গার সাথে মিলিত হয়ে মেঘনা গেছে। এই ব্রহ্মপুত্র নদীটাকে বাঁচাতে হবে, ড্রেজিং করতে হবে। আর ব্রহ্মপুত্র যে মেইন শাখাটা ভারত থেকে আসছে, চায়না থেকে আসছে, যে শাখাটা ভুটানের ওই দিক থেকে, এই শাখাটাকে সচল করতে হবে। এখন সচল কিভাবে করবে? পানি চুক্তি করতে হবে। আমরা তো শুধু তিস্তা আর গঙ্গা নিয়ে পড়ে আছি, কিন্তু আপনারা কি জানেন ব্রহ্মপুত্র বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নদী? আর ব্রহ্মপুত্রের নামই তো অনেকে জানেন না, কিভাবে আপনারা জানবেন? আচ্ছা যাই হোক, বাংলাদেশে এখন ওইটা নিয়ে আলোচনা না, ওটা একটা অন্য ভিডিওতে আলোচনা করা হবে। এখন জামালপুরের বন্যাতে আসি। জামালপুরের বন্যার মূল দায়ী হচ্ছে যমুনা নদীর ভিতরে চরজাগা, ভারতের পানি, অতিবৃষ্টি হঠাৎ করেই, আর হচ্ছে নেপাল, ভারত এবং চীনের পানি রিসাইকেলের রাস্তা হচ্ছে এই যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী। কিন্তু ব্রহ্মপুত্রের মাঝখানে চর জেগে গেছে গ্রীষ্মকালে পানি না থাকার কারণে। আর এখন প্রচণ্ড বৃষ্টি, অতিরিক্ত পানি, এই চর জাগার কারণে পানিটা প্রবাহিত হতে পারছে না, যার ফলে নদীর বুক ফুলে উঠেছে আর পানি কূলে আছড়ে পড়তেছে। আপনি অপেক্ষা থাকেন, আর নেক্সট খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন কুড়িগ্রামে বন্যা হয়ে গেছে, গাইবান্ধাতে বন্যা হয়ে গেছে, রংপুরে বন্যা হয়ে গেছে, নীলফামারীতে বন্যা হয়েছে। এই কারণে বগুড়াতে বন্যা হয়েছে। টাঙ্গাইলে হবে না, টাঙ্গাইলটা একটু উঁচু এলাকায় আছে। কারণ কি, এটা সবাই যমুনার তীরে অবস্থিত। আগে আর কি জামালপুরটা একটু নিচু নিচু, তো জামালপুর খুব দ্রুত হয়ে গেছে। তিস্তা এবং ব্রহ্মপুত্রের মাঝখানে পড়ছে তো জামালপুর, গেরাকলে বন্যা হয়ে গেছে। তো জামালপুরকে বন্যা থেকে বাঁচাতে হলে অবশ্যই নদী ড্রেজিং তো খুবই অধিক গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে বা আর কোনো রাস্তা নেই। নদী ড্রেজিং বিকল্প কোনো রাস্তা হতেই পারে না। আরেকটা রাস্তা হতে পারে, জামালপুর যেহেতু হাওর টাওর খুব বেশি নেই, আর ছোট ছোট খাল তৈরি করা, যেন কিছু পানি এখানে রিজার্ভ সিস্টেম হয়ে যায়, অটোমেটিক রিজার্ভ, শহরের পানিগুলো যেন এখানে চলে যায়, শহরে তাহলে একটু বন্যা কম হবে। আর একটা বলতে চাই, সেটা হচ্ছে ৮৬টা বিদ্যালয় বন্যায় প্লাবিত হয়েছে। 2টা উপজেলা দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর ভীষণ পরিমাণে প্লাবিত হয়েছে। রেল লাইন বন্ধ হয়ে যেতে, রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে, ওইখানে রেল কর্মকর্তা যে জানিয়েছেন। আর হচ্ছে গিয়ে গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ, প্রায় ১.৫ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় মানবতর জীবনযাপন করতেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও। নেক্সটে খুব শীঘ্রই আসতেছে সিলেট ডুবলে লাভটা আসলে কার, এই টাইটেল একটা ভিডিও। আরেকটা হচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি, বাংলাদেশে কেন বন্যা হয়, এইগুলো নিয়ে অনেক ভিডিও আসবে ডিটেলস। সো আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ডান।